আমার স্বামী ডিভোর্স চাইলো, আর ঠিক তখনই আমার 10 বছরের মেয়েটা বিচারকের সামনে উঠে দাঁড়িয়ে বলল, মাননীয় বিচারক, আমি আপনাকে এমন কিছু দেখাতে পারি যা মা জানে না। যখন ভিডিওটা শুরু হলো, পুরো আদালত কক্ষে এক নিস্তব্ধতা নেমে এলো। আমার স্বামী এমন ভাবে ডিভোর্স চাইলো যেন সে একটা সাধারণ অভিযোগ দায়ের করছে। কোনো থেরাপি নয়, কোনো কথাবার্তা নয়, এমনকি আমার চোখের দিকে না তাকিয়ে শুধু আমার অফিসের রিসেপশনে কাগজপত্রের একটা খাম রেখে গেল, সাথে একটা স্টিকি নোট যাতে লেখা ছিল, দয়া করে বিষয়টাকে আরো কঠিন করবেন না। এই ছিল আমার স্বামী রাফায়েল। যখন নিষ্ঠুর হতে চাইলো তখনও সবসময় ভদ্র। সে আমাদের 10 বছরের মেয়ে হেলেনার সম্পূর্ণ অভিভাবকত্ব চেয়েছিল। তার দাবি ছিল আমি নাকি অস্থির, আর্থিকভাবে দায়িত্বজ্ঞানহীন এবং মানসিকভাবে ভারসাম্যহীন। সে নিজেকে একজন শান্ত, নিরাপদ এবং গোছানো বাবা হিসেবে তুলে ধরেছিল। আর যেহেতু সে স্ত্রী করা স্যুট পরতো এবং নিচু স্বরে কথা বলতো, তাই লোকেরা তাকে বিশ্বাস করত। আদালতে সে 2 সেকেন্ডের বেশি আমার দিকে তাকিয়ে থাকতে পারলো না। তারপরই চোখ সরিয়ে নিল, যেন আমি তার ফেলে দেওয়া এক লজ্জাজনক স্মৃতি। শুনানির প্রথম দিনে হেলেনা আমার আর আমার আইনজীবীর পাশে বসেছিল। তার পা দুটো মেঝেতে না পৌঁছে ঝুলছিল, আর হাত দুটো এমন আলতো করে ভাঁজ করা ছিল যে আমার বুকে ব্যথা করছিল। আমি চাইনি সে ওখানে থাকুক, কিন্তু রাফায়েল জেদ ধরলো। সে বলল এতে বিচারককে বাস্তবতা দেখতে সাহায্য হবে। তবে বাস্তবতা ছিল আমাদের মেয়ের নিজের বাবা মাকে তার চোখের সামনে একে অপরকে ধ্বংস করতে দেখা। রাফায়েলের আইনজীবী প্রথমে কথা বললেন। মিস্টার আলবুকার্কি নাবালকের প্রধান তত্ত্বাবধায়ক। তিনি নরম পূর্ব প্রস্তুত গলায় বললেন, তিনি শিশুটির স্কুলের রুটিন পর্যবেক্ষণ করেন, তিনি স্থিতিশীলতা প্রদান করেন। অন্যদিকে মিসেস আলবুকার্কির মেজাজ অপ্রত্যাশিতভাবে উঠানামা করে এবং তিনি মেয়েটিকে অনুপযুক্ত সংঘাতের মধ্যে ফেলেছেন। অনুপযুক্ত সংঘাত। আমার গলাটা যদি জ্বলে না যেত আমি তাহলে প্রায় হেসেই ফেলতাম। আমার কাছে প্রমাণ ছিল, মেসেজ, ব্যাংক স্টেটমেন্ট। যে রাতগুলোতে রাফায়েল বাড়ি ফেরেনি, যে টাকা সে এমন ভাবে অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিল যার অস্তিত্ব সম্পর্কে আমি জানতামই না, কিন্তু আমাকে শান্ত থাকতে বলা হয়েছিল। তারা আমাকে বলেছিল আমার আইনজীবীকে নেতৃত্ব দিতে দিতে প্রমাণগুলো সঠিক ক্রমে উপস্থাপন করে দিতে। তবুও বিচারকের মুখ ভাব ছিল ভাবলেশহীন, সেই ধরনের ভাবলেশহীনতা যা আপনাকে অদৃশ্য করে দেয়। ঠিক সেই মুহূর্তে যখন রাফায়েলের আইনজীবী তার কথা শেষ করলেন, হেলেনা তার চেয়ারে নড়ে উঠলো। সে তার হাত তুললো, ছোট, দৃঢ়। সবাই ঘুরে তাকালো। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, হেলেনা, আলতো করে তাকে থামানোর চেষ্টা করতে করতে। কিন্তু হেলেনা তবুও উঠে দাঁড়ালো। 10 বছরের একটি শিশুর জন্য বড্ড বেশি গভীর চোখে বিচারকের দিকে তাকিয়ে। তার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু সাহসী ছিল। সে স্পষ্ট করে বলল, মাননীয় বিচারক, আমি আপনাকে এমন কিছু দেখাতে পারি যা মা জানে না। ঘরটা এমন গভীর নিস্তব্ধতায় ডুবে গেল যে প্রায় বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। রাফায়েলের মাথাটা ঝট করে তার দিকে ঘুরে গেল। সেদিন এই প্রথমবার তার স্থিরতা টলে গেল। সে তীক্ষ্ণ স্বরে বলল, হেলেনা, বসে পড়ো। কিন্তু হেলেনা বসলো না। বিচারক সামান্য ঝুঁকে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কি দেখাতে চাও? হেলেনা ঢোক গিলল আর সে উত্তর দিল, একটা ভিডিও। এটা আমার ট্যাবলেটে আছে। আমি এটা রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম না কাকে বলবো। আমার পেটের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠলো। একটা ভিডিও। রাফায়েলের আইনজীবী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন আর বললেন, মাননীয় বিচারক, আমরা আপত্তি জানাচ্ছি। বিচারক হাত তুলে তাকে থামিয়ে দিলেন আর বললেন, গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি একটি সংক্ষিপ্ত ব্যক্তিগত পর্যালোচনার অনুমতি দেব। তারপর তিনি হেলেনার দিকে ফিরে তাকালেন আর বললেন, কিন্তু প্রথমে আমাকে বলো, তোমার মা এই ব্যাপারে কেন জানেন না? হেলেনার চিবুক কেঁপে উঠলো। সে ফিসফিস করে বলল, কারণ বাবা বলেছেন আমি যেন কাউকে না বলি। রাফায়েলের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। শুনানির শুরুর পর এই প্রথমবার সংযত ভঙ্গিমা আর পরিমিত কণ্ঠের সেই নিখুঁত মানুষটিকে সত্যি সত্যি ভীত মনে হলো। বিচারক আদালতের কর্মচারীকে কাছে এসে হেলেনার হাত থেকে ট্যাবলেটটি নিতে ইশারা করলেন। আমার মেয়ে কাঁপতে কাঁপতে আঙ্গুলে ট্যাবলেটটি তুলে দিল, কিন্তু এমন এক দৃঢ়তার সাথে যা আমি কোনোদিন ভুলবো না। আমি কিছু না বুঝে তার দিকে তাকিয়ে রইলাম। আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল আর বুকের ভেতর এক ক্রমবর্ধমান ভয় ছড়িয়ে পড়ছিল। আসলে ওই ভিডিওতে কি ছিল?